নমস্কার দিদির অনুষ্ঠানে আপনাদের সবাইকে। আপনারা সবাই জানেন যে রাহু হচ্ছে আমাদের জন্মছকের একটা গুরুত্বপূর্ণ গ্রহ। এটাও অনেকে জানেন যে রাহু যদি শুভ থাকে তাহলে মানুষকে প্রচুর অর্থ দিতে পারে এবং সেটা হঠাৎ করে দিতে পারে। রাহু ভালো থাকলে মানুষ হঠাৎ করে অনেক কিছু লাভ করতে পারে, এটা হচ্ছে রাহুর একটা আলাদা ক্যারিশমা। আবার রাহু খারাপ থাকলে অনেক কিছু নিয়েও নিতে পারে। এখন রাহুর উপর যদি অশুভ কোনো প্রভাব থাকে বা রাহু যদি অশুভ জায়গায় আপনার ছকে বসে থাকে বা রাহুর সঙ্গে এমন কোনো গ্রহ যোগ তৈরি করেছে যার ফলে সেটা একটা অশুভ জায়গায় রয়েছে, তাহলে অশুভ যোগ থেকে বেরিয়ে আসবার জন্য আমরা কি করতে পারি, বিষয় হচ্ছে আজকের এটাই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষপ্রজ্ঞা অনন্যাদি। আমি স্বাগত জানাবো অনন্যাদিকে আজকের অনুষ্ঠান। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। এবার একটু বলো যে আমরা এই দেখো, রাহুর কুপ্রভাবে মানুষের জীবন তছনছ হয়ে যায়, সংসার ভেঙে যায়, একটা ভালো ছেলে সে খারাপ জায়গায় চলে যায়। হ্যাঁ, রাহু এরকম আমরা প্রচুর দেখেছি, প্রচুর নেশা ভাঙ করে পড়ে থাকে, মা বাবাকে মারধর করে, মানে রাহুর কুপ্রভাবটাই খুব খারাপ। কথায় বলে যে রাহুর করাল গ্রাস, হ্যাঁ সব তছনছ করে দেয়। তাহলে সেখানে এই যে রাহুর মারাত্মক কুপ্রভাব, এই প্রভাব থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব? অনেক টোটকা আছে, কিন্তু টোটকার চাইতো এই মন্ত্র পাঠ দারুণ কাজ দেবে। আচ্ছা, যদি আমি সঠিকভাবে করতে পারি, সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি আমি এই মন্ত্র পাঠ করতে পারি। কি মন্ত্র? আমি বলে দিচ্ছি সেই মন্ত্র। প্রথমে হলো 3টে মন্ত্র আছে, একটা বীজ মন্ত্র, সেটা হলো ওম ভ্রাং ভ্রিং ভ্রৌম স রাহুবে নম। ওম ভ্রাং ভ্রিং ভ্রৌম স রাহুবে নম। এটা হলো কি? এটা হলো গিয়ে রাহুর বীজ মন্ত্র। আর মূল মন্ত্র হলো ওম রাহুবে নম, হ্যাঁ, বা ওং সিংহিকা পুত্রায় নম, এটাও বলতে পারেন। আর যদি আপনি প্রণাম মন্ত্র করেন, সেই প্রণাম মন্ত্রটা হলো অর্ধকায়ং মহাবীর্যং চন্দ্রাদিত্য বিমর্দনম সিংহিকা গর্ভ সম্ভূতম তং রাহুং পুনামাহম। এই মন্ত্রটা যদি পাঠ করা যায়, প্রণাম মন্ত্র আর তার সঙ্গে বীজ মন্ত্র, মূল মন্ত্র, এই 3টি মন্ত্র পাঠ করতে পারলে তাহলে কিন্তু জীবনে রাহুর সুপ্রভাব পাওয়া যায়। বাহ, কতদিন মানে কতবার করে করতে হবে? এটা যে যতবার করতে পারবে, সবাই তো পারে না 108 বার করা, মিনিমাম 108 বার করলে দারুণ করলে ভালো হয়। হ্যাঁ, তা এই প্রত্যেক দিন এই 3টে মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে রাহুর কুপ্রভাব থেকে আপনারা সুপ্রভাবে প্রভাবিত হবেন। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ, তাহলে আপনারা এটা করা শুরু করুন। আচ্ছা, এবার আমাকে একটু আরেকটা জিনিস ইন্টারেস্টিং বলো যে রাহু কখন অশুভ হয় বা অশুভ হয়েছে আমরা এটা বুঝবো কি করে? দেখো, যখনই দেখবে একটা ছেলে নেশা ভাঙের মধ্যে পড়ে গেছে, যখনই দেখবে একটা ছেলে মাকে মারপিট করছে, গুরুজনদের যা তা কথা বলে ফেলছে, তখনই তুমি বুঝতে পারবে রাহুর কুপ্রভাবের মধ্যে কাজ করছে। মানে আমি যে মানে আর তাহলে কোন গ্রহের সঙ্গে কম্বিনেশন? মানে রবি রাহু যেমন কম্বিনেশন, রবি রাহু যদি গ্রহণ দোষ হয় তাহলে তার মান সম্মান পরিবারের নষ্ট করে দেবে, নিজের মান সম্মান নষ্ট করে ফেলবে, অহেতুক লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বে। আচ্ছা, যদি এটা রবি রাহু গ্রহণযোগ হয়ে যায়, হ্যাঁ, তারপরে তার সরকারি রিলেটেড সব কিছুর মধ্যেই তার কোনো কাজ হবে না। আবার এই রাহু যদি দ্বিতীয় থাকে তার অর্থনাশ হয়ে যাবে। আচ্ছা, আবার এই রাহু তৃতীয় মানে লগ্ন অনুযায়ী দ্বিতীয় ঘরে যদি থাকে। আচ্ছা, এই রাহু যদি চতুর্থে থাকে তাহলে তার বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ হবে, পারিবারিক জীবনে তার সুখই হবে না। মানে যে বন্ধু সঙ্গ খারাপ বলে, সেই ক্ষেত্রে রাহু চতুর্থে জন্মছকে মানে লগ্ন অনুযায়ী জন্মছকে চতুর্থে থাকতে পারে আর কি, একটা সম্ভাবনা। পঞ্চমে থাকলে বাজে ছেলে মেয়ের কবলে পড়ে যাবে। রাহু কোন ঘরে থাকা সব থেকে ভালো মোটামুটি জন্ম? রাহু সবচাইতে উচ্চস্থ হয় মিথুনে। আচ্ছা, আর নিচস্থ হয় তার বরাবর তার উল্টো রাশিতে আর কি। মানে মিথুনে যদি রাহু থাকে তাকে অনেক কিছু দেবে।
বাহ, তাহলে এই মন্ত্রগুলো আপনারা যদি মনে হয় যে মিস করে গেছেন, এই প্রোগ্রাম আবার আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারেন। এই অনুষ্ঠানে খুব পরিষ্কারভাবে দিদি যে মন্ত্রগুলো বলে দিলেন, বীজ মন্ত্র, মূল মন্ত্র এবং আরেকটা কি যেন মন্ত্র বললে, বীজ মন্ত্র, মূল মন্ত্র আর প্রণাম মন্ত্র। প্রণাম মন্ত্র, এই তিনটে মন্ত্র হচ্ছে পাঠ করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই খুব অসুবিধা ভালো, হওয়ার কোনো জায়গা টোটকার নেই। চাইতেও ভালো ফল পাওয়া যায়। একদমই। আপনাদেরকে বারবার করে একটা কথা বলি যে আপনারা ফেসবুক থেকে ওপরে সিটিভিএন একেডি প্লাস লিখে আপনারা ফোনে দেখতে পারেন অনুষ্ঠান, এবং ইউটিউবে গিয়ে অনন্যাদি সিটিভিএন একেডি প্লাস অ্যাস্ট্রোলজার প্রোগ্রাম এই জাতীয় কিছু লিখলে দেখবেন পরপর প্রোগ্রামগুলো চলে এসছে। আপনাকে হ্যাঁ সিটিভিএন একেডি প্লাসটা লিখতে হবে, এবার হচ্ছে কোন অ্যাস্ট্রোলজার সেটা লিখতে হবে, অনন্য অ্যাস্ট্রোলজার লিখলে প্রোগ্রাম চলে আসবে। যে কোনো প্রোগ্রাম আপনি আবার দেখতে তুমি পারবেন। দেখবে হ্যাঁ যে হঠাৎ আমি বলে দিই না এইবার আপনার ছেলে পাস করতে পারবে না, রেজাল্টটা খারাপ হয়ে যাবে, কুসঙ্গে পড়ে যাবে। তুমি অনেক সময় বলো এরকম। দেখো তো এরকম বলে দিই। হ্যাঁ, হ্যাঁ। এইবার সেই কি দেখে বলো তাহলে? এইবার দেখা গেল তার মানে চতুর্থপতি খারাপ হয়ে গেল, আচ্ছা, রাহু ঢুকে গিয়ে। হুম। যেমন একটা দুধ, তার মধ্যে একটু গুরুচনা পড়ে গেল, পুরো দুধটাই নষ্ট হয়ে গেল। ঠিক। একটা সাদা বা- জামা, তার মধ্যে একটু কালি পড়ে গেল, জামাটা নষ্ট হয়ে গেল, বা এক ফোঁটা লেবুর রস পড়ে গেল, যাক। পুরো দুধটাই গেল কেটে গেল। হ্যাঁ। তো ঠিক তেমনি মানুষের জীবনেও যদি এরকম রাহুর কুপ্রভাব পড়ে, তার জীবনটা বরবাদ করে ছেড়ে আচ্ছা, দেয়। রাহুর কুপ্রভাবে বাচ্চাদের কি কি ক্ষতি হতে পারে? মানে তুমি তো এতদিন ধরে শিশুদের নিয়ে, বাচ্চাদের নিয়ে বা এই পড়াশোনা এডুকেশন লাইফ নিয়ে কাজ হ্যাঁ, করছো। হ্যাঁ, রাহু খারাপ হলে ধরো একটা ছেলে 6-7-এ পড়ে, তার জীবনে আগামী দিনে কি কি খারাপ আসতে পারে মোটামুটি? দেখো, সেই ছেলেটা ভালো রেজাল্ট করছিল, আস্তে 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 ডিটোরেট করে যাবে। আচ্ছা তার রেজাল্ট আর ভালো হবে না, সে পড়াশোনায় বাজে হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, বন্ধু বান্ধব মানে সঙ্গে পড়ে পাল্লায় পড়ে তার পড়াশোনার জীবনটাই হেল হয়ে গেল। আচ্ছা। এই জন্য বলে দেয়া হয়, না দিদি আমার ছেলে তো ভালো পড়াশোনায়, এই তো এতভাবে ভালো রেজাল্ট করে এসছে, তাহলে করলেই ভালো, করলেই ভালো। তাহলে তারপরে এসে আমাকে বলে, দিদি আমার ছেলেটা ব্যাক পেয়ে গেল, আমার ছেলেটা লেটার পাওয়া ছেলে এরম হয়ে গেল। আমি বললাম, দেখুন তখন তো বলেছিলাম, আপনি তো শোনেননি না, এখন কি হবে? ঠিক। এরম আমার কাছে একটা মানে কি বলবো, তার বাবা মার সামর্থ্য নেই, অনেক দিন আগে এসেছিল, সেরকম পয়সা করিও ছিল না। এখনকার দিনে যেরকম সুযোগ, সেই পড়াশোনার জন্য পয়সা পাওয়া যায়, সব পাওয়া যেত। তা সেই ক্ষেত্রে তখন আমার কাছে এসেছিল, আমার বাড়ির কাছেই থাকে, এসছে, পিসি আমি না পরীক্ষায় ফেল করে গেছি গো। আমি বললাম, শোন, পরীক্ষায় ফেল করে গেছি বলে মনটাকে ভাঙবি না। গাছের পাতা যেমন ঝরে যায়, আবার সেই পাতা কিন্তু নতুন নতুন ভাবে পাতা আবার গজায়, জন্মায়। জন্মায়, কিন্তু যে ভাঙবে সে মরবে। ঠিক। হ্যাঁ, তেমনি গাছটা ভেঙে গেলে শেষ। শেষ। মানে তুমি পাতা পাতা, পড়ে গেছে, হ্যাঁ, তাতে- পাতা ঝরে গেলে আবার ঠিক, নতুন ঠিক, পাতা গজাবে। ঠিক, ঠিক, ঠিক। তার তেমনি তুই যেমন তুই ফেল করেছিস, আমি তোকে বলে দিচ্ছি, ওর ছক অনুযায়ী বলেছিলাম, তুই কিন্তু পাস করবি, যত কষ্ট করে হোক তুই এইবার পরীক্ষাটা দে। বাহ। এইবার বলো, ও পরীক্ষাটা আমি কিন্তু তুই আমায় বলে যাবি। ও বাড়িতে এসে, আমি বাড়ি ছিলাম না, আমার মাকে এসে বলে গেছে, ঠাকুমা পিসির কথা ঠিক হয়েছে, আমি এইবার পাস করে গেছি। আর ওরা গরিব তো, আর পর আবার পয়সাও ছিল না। তারপরে সেই মেয়েটির বেশ একটা দেখতে ভালো, মেয়েটা ভালো জায়গায় বিয়ে হয়ে গেল, খুব ভালো জায়গায়। বাহ, বেশ। তা এইটাই এগুলোই তো হয়। বড় প্রাপ্তি। এইগুলো গ্রহের খেলা, বলছি না, আমরা আর কিচ্ছু না। এখন আমি বড় বড় কথা বলছি, বিরাট বিরাট কাজ করছি, তোমাকে হুমকি দিচ্ছি, চুমকি দিচ্ছি, কিন্তু গ্রহটা যখন তোমার একটু পাল্টি খেলো, সব শেষ হয়ে গেল। আবার সেই গ্রহটাই যখন আবার তোমার উপরে উঠে যাবে, তবে তোমার মতো তার রাজা মানে তুমি বলতে চাইছো যে খারাপ সময় আসলে মানসিকভাবে ভেঙে না পড়ে অপেক্ষা করা উচিত সুসময়ের জন্য। অবশ্যই অপেক্ষাটা হচ্ছে মানুষের জীবনে কিন্তু একটা সবচাইতে বড় বিষয়। ঘুরে দাঁড়াবার অপেক্ষা, সময়, সবচাইতে, সময় টাইম মূল্য হচ্ছে দেবে। সবথেকে বড় বড় ব্যাপার। factor। দেখুন, আজ যা রাজ সিংহাসন ছিল, কালকে তার সে রাস্তার, এই যে রাজা হরিশ্চন্দ্রের কথা আমরা পড়ি, সে কিন্তু রাস্তায় চলে আসতে পারে, আবার কিন্তু তার ফেরত রাস্তা আসতে পারে, যেটা মানুষ হয়তো ভাবতেই পারে না, ভাবতেই যেরকম পারে না পরিবর্তন করতে পারে। কখন কার কি হবে। আমি একে কখন বলি কার না, কি হবে। গ্রহরা কথা বলে ওঠে। হ্যাঁ, তুমি যদি মন্ত্রীও হও, নেতাও হও, একটা ভ্যান চালকও হও, তোমাকে ছেড়ে কথা বলবে না, গ্রহই শেষ কথা বলে দেবে, তুমি যত বড়ই লোক হও। কারণ জন্মালেই তারপর থেকে কিন্তু একটা গ্রহের আবর্তের মধ্যে মানুষ আমাদের বাস চলতে করতে থাকে। হয়। হ্যাঁ, তো কাজেই তখন কিন্তু গ্রহ খুব ইম্পর্টেন্ট। আসুন এবার আপনারা ফোন করুন, যারা ফোন করতে চাইছেন তাদের সমস্যা নিয়ে, কারণ সিটিভিএন হচ্ছে এমন একটা মঞ্চ যেখানে আপনার ফোন আমরা নেব এবং ফ্রিতে দিদি আপনাকে কিছু কনসালটেশন দেবেন। আপনি যদি অনলাইনে করতে চান, আরও ডিটেলস জানানো হবে, সেখানে বিস্তারিত আলোচনা করা হবে, তার সেটা কিন্তু পেয়েবেল। আর চেম্বারে আসলে চেম্বারের ফি দিতে হবে, অবশ্যই, এটা তো অবশ্যই, আপনারা জানেন। একদম। একটু অপেক্ষা করুন, আমি একটা ফোন নিয়ে নেব, তারপর আপনাদের কবে কোথায় চেম্বার আছে সেটাও জানিয়ে দেব। মানে হতোদ্যম হওয়ার কিছু নেই। বলুন, কে রয়েছেন ফোনে?
নমস্কার, আমি বর্ধমান থেকে অজয় ঘোষ বলছি। বর্ধমান থেকে অজয় ঘোষ বলছি আমি। আচ্ছা, বেশ, কার সম্পর্কে জানবেন? একটু আমি আমার বিষয়ে জানতে চাইছি। বলুন, আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হলো 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। টাইম বলুন। রাত্রি 7:30 হুগলি। রাত্রি 7:30 হুগলি। হুগলিতে। 7:30 তো 7:30 দিদি, 7:30। 7:30 হুগলিতে হচ্ছে জন্ম। বেশ। কর্কট লগ্ন মেষ রাশি আপনার। হ্যাঁ দিদি, কর্কট লগ্ন মেষ রাশি। আচ্ছা, আর গণ হলো দেবগণ। দেবগণ। লাইনে থাকুন আপনি। প্রথমত বলি যে আপনি খুব হাই অ্যাম্বিশাস। হ্যাঁ, হ্যাঁ দিদি, হ্যাঁ। একদম ভালো খাবো, ভালো পরবো, ঘুরবো ফিরবো বেড়াবো। ইমোশনালও আছেন একটু, যখন যা মনে হয় করে ফেলেন। ভুল না ঠিক বলুন আগে। না, ঠিক 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 বলেছেন। হ্যাঁ, আপনার হরোস্কোপের মধ্যে 1 2 3 4 5 আপনি খুব টেনশন অস্থিরতা আপনার মধ্যে চলছে। ভুল না ঠিক? হ্যাঁ দিদি, একটু টেনশনের ভিতরে আছি খুব। ভীষণ। এবং টেনশন অস্থিরতা এটা চলছে এখন। হ্যাঁ, ওনার কিন্তু বিদেশ যাওয়ার যোগ আছে। উনি ঘুরতে ফিরতে ভালোবাসে, বিদেশ যাওয়ারও যোগ আছে। কিন্তু এইবার হলো কি, 1 2 3 4 5 পঞ্চমে কেতু। এই পঞ্চমে কেতু থাকাটা কিন্তু ভালো জিনিস নয়। আপনি কিন্তু বদনামের শিকার হবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। এই বিষয়ে খুব অ্যালার্ট হবেন। অকারণে কোথাও কিছু জড়িয়ে গিয়ে বদনাম, আচ্ছা। বুঝতে কোনো পেরেছেন? মানে তুমি কি রিলেশন বলছো কিছু? হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা, উনি চায় না কিন্তু ওনার গায়ে চলে আসে। এটা স্বীকার করুক আর না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিকই বলেছেন দিদি, দেখেছো? মানে সমস্যাগুলো আপনার কাছে চলে আসে। আমি অত ভেঙে বলতে চাইছি না, আপনার প্রত্যেকের ব্যক্তিগত একটা ব্যাপার আছে। আচ্ছা তা- দিদি, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি দিদি। বলুন। হ্যাঁ, করুন। আমার বিয়েটা কবে নাগাদ হতে পারে? আর একটুখানি আমার ব্যবসাটা একদম খুব খারাপ যাচ্ছে, কবে একদম ভালো হবে? আপনার ব্যবসা তো খারাপই যাবে, কারণ আপনার ব্যবসার জায়গায় বাধা বিপত্তি যোগ হয়ে আছে। তো কি করে ব্যবসা হবে? এবং শাপিত দোষ হয়ে আছে, কি করে ব্যবসাটা ভালো যাবে? যার কারণে আপনার ব্যবসা ভালো যাচ্ছে না। দ্বিতীয় নম্বর কথা, হ্যাঁ ভালো যাবে না তো। দ্বিতীয় নম্বর কথা, আপনার বিয়ের জায়গাটাও ভালো না। বিয়ে কিছুতেই হতে দিতে চাইবে না। ভুল না ঠিক বলুন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, বিয়েটা হতেই চাইছেন না। না, প্রেম করলেও হবে না, দেখে শুনে করতে গেলেও হবে না। এত বাধার মধ্যে উনি আছে, বুঝতে পেরেছেন? বাধার ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, দিদি। ঠিক হয়ে গিয়েও ভেঙে যাবে, বলে যাবে করবো, তারপরে আর করবে এই না। বাধা ঠিকটা হবে কবে? আর এই ঠিক করার বাধাটা রাস্তাটা ঠিক কি আমাকে ঠিক তাই বল। করতে হবে। হবে বলে হবে না। এই বিয়ের বাধাটা, বিয়ের ঘর খালি। আমি সবসময় বলি বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হতে চায় না। হ্যাঁ, তো সেই কারণে আপনার আমি বলে দিচ্ছি 2026, তো এটা 26-এর শেষের দিকে অথবা 27-এর শুরুতে বিয়ে হবে। বিয়ের যোগ আছে। আর যোগ আছে, কিন্তু সেইটাকে আমাকে, আমি যদি এই যে চশমা পরে বসেছি, আমার চোখে আমি ভালো দেখতে পাচ্ছি না বলেই তো বসেছি। তাহলে আমি যদি ডাক্তারকে দেখিয়ে ওষুধটা না খাই আর বলি ডাক্তারবাবু আমি দেখতে পাবো, আরে ডাক্তারবাবুর ক্ষমতা আছে আমাকে দেখাবে? আমার যদি ওষুধ না খাই বা যদি অপারেশন করা লাগে, সেটা যদি আমি না করি, ঠিক। তাই তেমনি আপনাকেও এই জায়গাটা ঠিক করুন। আপনার ব্যবসাও ভালো হবে, আপনার বিয়ের জায়গাটাও ঠিক হয়ে যাবে। কি বললাম বুঝেছেন? হ্যাঁ দিদি, বিয়েটা বলো 2026-এর দিকে লাস্টে, আর 27-এর ফার্স্টে। হ্যাঁ, 2026-এর শেষে 27-এর ফার্স্টে থাকলেও দাদা সেই সময়টা প্রবলেমটা কি হয়, ছক যদি খারাপ থাকে তখন সেই বিয়ের সময় এসেও কেটে যায়। যোগ এরকম এসেও বহু- হবে না। বহু উদাহরণ আমরা দেখেছি। আপনার ঘুরি, ফোনে। আপনি এখানে। স্টেশনে গিয়েও ট্রেনে উঠতে পারবেন না। অনেকে ফোন করে বলেছেন যে আচ্ছা আপনি তো বললেন যে সামনের বছর বিয়ে করে, আমার তো বিয়ে হলো না। তখন আমরা এখান থেকে প্রশ্ন করি যে দিদি বলেছিলেন, তারপর কি আপনি রেমেডি করেছিলেন? উনি বলেন না, আমি তো করিনি। বুঝতে পারছেন, যোগটা আসে আবার যোগ চলেও যায়। ধরে নিন সাপোজ একটা ট্রেন যেতে গেলে স্টেশন আসে, কিন্তু যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে স্টেশনে কি নামতে পারবেন? পারবেন না। দৌড়ে গিয়েও আর ধরতে ট্রেন পারবেন যদি না। না দাঁড়ায় তাও আপনি নামতে পারবেন না। আবার কি সেই গ্রহটা ওনার একেবারে জিরো পাওয়ারে। কি করে হবে? আমার গায়ে যদি রক্তই না থাকে, শরীর দুর্বল হবে না? তার মানে এখানে তোমার ওই এর বিয়ের জায়গাটা এই- এবং ব্যবসার জায়গাটা অত্যন্ত অত্যন্ত খারাপ।
আচ্ছা, আমি বলছি আমার খারাপ লাগছে, কিন্তু এটা কি ঠিক করবো করা না যাবে, বললে? তুমি বলছো। উনি তো না বললে বুঝতে পারবে না, না উনি বসেই থাকবে। কিন্তু তুমি বলছো এটা এর প্রতিকার এর হয় বা প্রতিকার অবশ্যই করতে হবে, এখান থেকে বেরোনো অবশ্যই করতে যায়। হবে ওনার। এবার সেটা ওনার ব্যাপার, উনি কি করবেন কি একদম। না করবেন। আমি যেমন আমার বলাটা যদি ঠিক হয়ে থাকে বলুন, আমি যা বলেছি ভুল বলেছি না ঠিক বলেছি? না না না, যে আপনি যেটা বলছেন একদম ঠিক বলেছেন, ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে এমনি দিদির সম্পর্কে যদি আপনি একটু জিজ্ঞেস করেন একে ওকে, দেখবেন যে আপনার এলাকাতেই হয়তো অনেক চেনা লোক পড়ে যাবে যারা বলবে যে না আমি ওনার কাছে গেছিলাম, ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি। আপনি একটু শুনে দেখবেন, যদি আপনার কেউ আচ্ছা দিদি বলছে আমার বিয়েটা কি একদম বাড়ির কাছাকাছি হবে না একদম দূরে হবে? আরে বিয়েটা আগে বিয়ে নিয়ে হওয়ান, পাগল তারপর হয়ে কাছে আর দূরে। কাছেই হবে, দূরে না। কারণ আপনি যা বলেন প্রতিটা অক্ষর অক্ষরে ফল মেলে, আপনার কথা একদম বেদবাক্য। কি করে বুঝলেন বেদবাক্য? না আপনার প্রোগ্রাম আমরা এখানে সবাই দেখি, আপনার প্রোগ্রাম এবং আমার না আজকে ঠিক আছে, আপনি প্রোগ্রাম দেখেন ঠিক, আজকে উনি যা যা বললেন সেটা আপনার জীবনে মিলেছে তো নাকি? একদম একদম অক্ষর ব্যাস অক্ষরে ব্যাস, মিলে যদি গেছে। মেলে তাহলে ঠিক আছে। অবশ্যই আপনি এইগুলো ঠিক করুন, দেখবেন আপনিই আবার ফোন করে বলবেন যে দিদি বলেছিল, আমি রেমেডি নিয়ে কাজ হয়ে গেছে। তবে হয়তো বা দেখা যাচ্ছে যে কোনো কারণের জন্য আপনি টেনশনে আছেন বা কোনো দেখা যাচ্ছে একটা অশান্তিতে আছেন, এই জায়গাগুলো ঠিক করে মানসিক শান্তি ফিরে আসবে রেমেডি। সময়ের কাজ সময় করো ভাই, পিছিয়ে যাবে আর সামনে 16 তারিখে আবার ফলহারিণী অমাবস্যা রয়েছে, যারা তার আগে চাইবে যদি করতে তারা। পারেন খুবই হ্যাঁ, ভালো। দারুণ দারুণ। কারণ দেখুন ফলহারিণী কথার অর্থ হচ্ছে যে এখানে আপনার জীবনের যে খারাপ কর্মফল সেটাকে দেবী হরণ করে নেন। কাজে যে অশুভ প্রভাবের হরণ জন্য করে শুভ ফল দান করে। হরণ করে শুভ ফল দেন। এবার যে কারণের জন্য আপনার জীবনে অশুভ প্রভাব চলছে, হ্যাঁ যে কারণের জন্য চলছে, সেটা যদি আপনি দূর করে দেন তাহলে এমনিতেই সুদিন হ্যাঁ, আসবে, সুদিন ভালো আসবে, দিন আসবে, তাই না? অবশ্যই। আচ্ছা, দিদিকে ফোন করতে গেলে ফোন করতে হবে 7596853615 এই নাম্বারে। আর আসুন এবার চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই কবে কি চেম্বার। আজকে হচ্ছে আপনার 9 তারিখ, ঠিক একদিন পরে, মানে কালকে বাদ দিয়ে পরশুদিন সোমবার, শেওড়াপুলিতে এবং হাওড়াতে চেম্বার রয়েছে একই দিনে। যারা শেওড়াপুলিতে, এই ভদ্রলোক তো কোথায় থাকে বললো জানো? হুগলি। হুগলি। তাহলে শেওড়াপুলিতে আরামসে চলে আসতে পারবে, ওনার জন্মস্থানও হুগলি। তাহলে ইচ্ছে থাকলেই পারবে। শেওড়াপুলিতে চলে আসবে। তবে আমার একটা কথা থাকবে, উনি যদি 11 তারিখ আসে দিদি, তাহলে তুমি ওনার কাজটা ফলহারিণীতে করে দিতে হিসাবে পারবে। করো। হ্যাঁ। এটা রিকোয়েস্ট, কারণ আমার ভালো লাগলো। উনি মানে টেনশনের মধ্যে রয়েছে, ব্যবসা খারাপ যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বয়সটাও তো হয়েছে রে বাবা। 45-এ 85-তে হচ্ছে তোমার জন্ম, তবে তার মানে বয়স হয়েছে। বয়সটা হয়েছে, তো যাই হোক, তার মানে তোমার 41-42 বছর ওনার বয়স। বয়স। এরপরে আর কবে বিয়ে করবে? 11 তারিখ হচ্ছে শেওড়াপুলি চেম্বার, 11 তারিখে হাওড়াতেও চেম্বার, 10 তারিখে তার আগে একটা চেম্বার রয়েছে কাল, দুর্গাপুর চেম্বার রয়েছে। দুর্গাপুরে 3 জনের বুকিং আছে আর সুযোগ। 17 তারিখে মালদা, 22 তারিখে হচ্ছে বোলপুর, 13 তারিখে হচ্ছে আবার বারাসাত রয়েছে, আগামী 13 তারিখ বারাসাত চেম্বারে বুক করুন। 24 তারিখ হচ্ছে কাঁথি, 25 তারিখে হচ্ছে খড়গপুর, 26 তারিখে তমলুক, 29 তারিখে গড়িয়াহাটে চেম্বার রয়েছে। জুনের 2টো চেম্বার বলে দেবো, 3রা জুন শ্যামবাজার আর 7ই জুন শিলিগুড়ি চেম্বার রয়েছে। এখন থেকেই বুকিং করতে হবে। আর এই সমস্ত বুকিংয়ের বাইরে বলবো যে ফলহারিণী অমাবস্যার জন্য আপনি অনলাইনে দেখাতে পারেন, এবং গ্রহদোষ প্রতিকার বা এই যে গ্রহের যে নেগেটিভিটি বা ইত্যাদি, এই প্রতিকারের যে কোনো সময় আপনি ফোনে যোগাযোগ করতে পারেন। এর জন্য কোনো নির্দিষ্ট ডেট নেই, কারণ যেহেতু 16 তারিখে ফলহারিণী অমাবস্যা, আপনাকে মোটামুটিভাবে 14 তারিখের মধ্যে আপনার নাম কনফার্ম করতে হবে। অমাবস্যার প্রতিকার বা মা কালীর যারা পুজো বা গ্রহদোষ প্রতিকার করতে চাইছেন তাদের, ঠিক আছে? আচ্ছা, এবার মনে হয় আমাদের যা সময় আছে হয়তো আরেকজনের ফোন নিতে পারবো, আপনারা ফোন করুন। এবার আমরা আবারও রাহুর প্রভাবে চলে আসি। আর রাহু যদি ভালো হয় তাহলে পড়াশোনার জীবনটা, আমি যেহেতু জিজ্ঞেস করবেন, তুমি খারাপটা বললে, ভালো যদি হয় তাহলে সে কি পরীক্ষায় একদম হাইয়েস্ট নাম্বার, টপ নাম্বার পেতে পারে? কারণ রাহু নাকি ছাপ্পাড় ফাড়কে দেয়, যেটা বলা আছে, যা দেবে একেবারে দেতে হ্যাঁ তো ছাপ্পাড় ফাড়কে দেবে। হ্যাঁ। তো কিরকম দিতে পারে? ভালোই Top দিতে করাতে পারে। পারে, হ্যাঁ, first করাতে রাহু পারে। যদি ভালো থাকে তাহলে সে ভালো ফলই দেয়। আচ্ছা। হ্যাঁ, আর যদি খারাপ থাকে তাহলে খারাপ ফল দেবে। যে গ্রহের সঙ্গে যেরাম থাকবে সেরাম দেবে। কিন্তু তুমি বলছো যে যদি খারাপ থাকে তাহলে 3টে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শুভ- আপাতত ভাবে তার কিন্তু রাহুর দোষটা কেটে যেতে পারে, যদি আপনি দিনে অনেকটাই শুভ প্রভাব দেবে, এতে আর কোনো অনেকটাই সন্দেহ নেই। দেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো, আমরা চশমা পড়েছি, দেখতে পাচ্ছি তো। হুম। আমরা ওষুধ খাই শরীরটা ভালো থাকার জন্য, তাহলে ওষুধটা খেলে নিশ্চয়ই শরীরটা ভালো থাকবে। এবার যদি আমরা কিছু লোক আছে একদিন একটু মন্ত্র পাঠ করে, আমার কিছুই হলো না, ঠাকুরকে এত প্রসাদ দিয়ে পুজো দিয়ে আসলাম, কিছুই হলো না। আরে ভাই,
জীবনটা অত সস্তা না, সব কর্ম করতে হয়। মায়ের পেটে যে বাচ্চাটা জন্ম হয় তাকেও কিন্তু 10 মাস থাকতে হয়। বেশ, কাজেই আমি আরেকজনের ফোন নিই। হ্যালো, কে আছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি কৃষ্ণেন্দ্র ভট্টাচার্য বলছি। কোথা থেকে বলছেন? আমি কাশীপুর থেকে বলছি। আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 12/3/1970। 12/3/1970। হ্যাঁ, টাইম? টাইম হচ্ছে রাত্রি 12টা 29। 12:29। জন্ম বনগাঁতে। বনগাঁতে। 12টা 29 মানে AM হবে আর কি, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, বনগাঁতে জন্ম। ঠিক আছে, দাঁড়ান একটু দাঁড়ান। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ দিদি। আচ্ছা, লাইনে থাকুন। এইবার আপনার নরগণ, তাই তো? হ্যাঁ নরগণ। হ্যাঁ আচ্ছা, এইবার বলবো। উঠে গেল উপরে। আপনি খুব টেনশন করেন, সব সময় আপনার মধ্যে একটা টেনশন কাজ করে, ভুল না ঠিক? আগে বলুন আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি মানুষটা ভালো, খুব সৎ মানুষ, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো যায় না, মানসিক জায়গা ভালো থাকে না, হ্যাঁ। এবং আপনার কর্মস্থলে কিন্তু প্রচন্ড শত্রু আছে। বলুন ভুল না ঠিক? হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলেছেন, কর্ম আমার থাকে না। হ্যাঁ, মাঝে মাঝে মানে কর্ম বারবার হয়। বারবার করে বারবার তো কাজ কর্মচ্ছেদ পরিবর্তন হবে, হয়। কর্মের শত্রুতা। হ্যাঁ। বারবার করে কর্মস্থলে পরিবর্তন হয় না, একটা সেই জন্য এই যে মানুষগুলো ভুল করে, দেখো কেন হয়, এই এই রাহুই কিন্তু এগুলো করায়। হ্যাঁ, কাজেই আপনি মানে ইমিডিয়েট হটকারী সিদ্ধান্ত আর হটকারী কি। সিদ্ধান্ত। হঠাৎ করে কিছু করলো, কেউ খারাপ বললো, আপনি মনের দুঃখে কাজ মাছ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসেন। বুদ্ধির ভুলে ক্ষতি হওয়া, এবং ওনার পয়সাও না হাতে রাখতে পারে না, উনি চট করে না মুখের ডগায় কথা আসলে ফট করে বলে ফেলে। এটাই একটা কাল। আচ্ছা, আমি যা বলছি ভুল না ঠিক বলবেন আগে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন দিদি। হ্যাঁ, আপনি মানুষটা সৎ হয়েও দেখেন মানুষের কবলে পাওনা পড়ে নাই যাচ্ছে। জীবনে। না, জীবনে দেখো। প্রাপ্তি কিছু হলো না, না, মানে দেখেছো? এখন এসে মনে হচ্ছে যে সত্যি আরো হলে ভালো হতো। হ্যাঁ, অকারণে বদনাম খায়। হ্যাঁ, বলুন ভুল না ঠিক? না ঠিক বলেছেন দিদি। হ্যাঁ, তাহলে এগুলো ঠিক করতে হবে। আপনাকে এইগুলো ঠিক না করলে ভুগতেই হবে। আপনি ইমিডিয়েট এতদিন করেননি কেন? যখন আপনি দেখছেন যে আপনার কর্ম বারবার যাচ্ছে, আর একটা লোকে প্রাইভেট ফার্মে কাজ করলেও তো তার অনেক দিন থাকে চাকরি, তা আপনার কেন থাকবে না? তাই তো। অতএব আপনার এই যোগটাই ওনার যোগ, খারাপ যোগ। এই যোগের জন্য উনি মিথ্যে বদনামের শিকার। ভালো মানুষ হয়েও দেখেছো কেমন হয় অবস্থা। ঠিক। খারাপ। এবং এই কারণের জন্যই দেখো দুনিয়ায় অনেক ভালো মানুষ আছে যারা বদনামের শিকার, অকারণে বদনাম অ্যাকচুয়ালি খায়। কোনো অপরাধ নেই। অথচ তার চাইতো ডাকাত লোক সে সুনাম কুড়িয়ে বেড়াচ্ছে, সে সুনাম চুরি ডাকাতি করে, একদম, বদনামি করে, হ্যাঁ, একদম। সুনাম কুড়িয়ে বেড়াচ্ছে। বাপ রে বাপ, তার মতো একদম, লোক আর হয় ঠিক, না। ঠিক ঠিক। হ্যাঁ, সেই ঠিক। জন্য দেখুন আপনাকে গ্রহগুলোকে ঠিক, আমি বারবার বলি না যে গ্রহ ঠিক করুন, অতএব সেই একদম। গ্রহটা আপনাকে ঠিক করতে হবে। 3টে-4টে চেম্বার আরেকবার বলে দিই। 10 তারিখে দুর্গাপুর, 11 তারিখটা অবশ্যই মাথায় রাখবেন। 11 তারিখ হচ্ছে শেওড়াপুলি এবং হাওড়া, মাথায় রাখবেন। 13 তারিখের বারাসাতের চেম্বার, এগুলো কিন্তু ইমিডিয়েট বুক করতে হবে। হ্যাঁ, এই চেম্বারগুলোতে যোগাযোগ করবেন। 17 তারিখ মালদা, 22 তারিখে বোলপুর, 24 তারিখ হচ্ছে কাঁথি। এসো, আজকে আর হাতে একেবারে সময় নেই দিদি, শেষ করতে হবে। তবে দিদিকে অবশ্যই ইউটিউবে দেখবেন, এবং পুরনো যে অনুষ্ঠান সেগুলো কিন্তু অবশ্যই আপনি দেখতে পাবেন। অনেক অনেক ধন্যবাদ দিদিকে। যারা ফলোয়ারে নিয়ে অবশ্যই কাজ করাতে চাইছেন, যে কোনো ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, স্বামী স্ত্রী অশান্তি, একদম সর্ববিষয়, এবং সবাই ভালো থাকবেন। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।